হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো বুড়ো শালিকের ভিডিও আবার চলে এসছে। তো বুড়ো শালিক আজকে পদ্মের সঙ্গে একটা গল্প শুনিয়েছে, যেটা কিনা পুরোপুরি সত্যি। মানে তার বাল্যকালের গল্প, ভূতের গল্প। নাও, ভূতের গল্প শুনে আমিও একটুখানি ইন্টারেস্টেড হলাম। না, ভূতের গল্প শুনবো। তারপর শুনি সেটা নাকি আহ, তার জীবনের গল্প, মানে সত্যি ভূতের গল্প। আচ্ছা, যাই হোক, সেটা যেমনই হোক আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, যেহেতু তোমরা দেখেছো কি দেখোনি আমার তো জানা নেই। তো সেখান থেকে বলি, তো দাদুর অনেক কেরামতি, দাদুর এমন এমন কেরামতি যেটা কিনা আমাদের বুঝতে অনেকবার করে তার ভিডিওটা ফলো করতে হয়। মানে উনি বলেন এক, বোঝান আরেক, দেখান অন্য জিনিস। বুঝতে পারছো, বহুত চালাক, বহুত ধূর্ত পাবলিক। নিজে বাগান করছেন, তার পেছনে কি দেখাতে চাইছেন? ওনার চাষি প্রতিভা। আচ্ছা, আর নিজের ওই শিকড় খাওয়ার মধ্য দিয়ে ওনার ডাক্তারি প্রতিভা। আর বাদবাকি প্রতিভা তো ধীরে ধীরে সবার সামনেই প্রকাশ্যে চলে আসছে। পিছনে অনেক জিনিস ওনার, কিন্তু আসল কাজে অষ্টরম্ভা। অর্থাৎ যেটা করলে সংসারে রোজগারপাতি আসবে, সেই ব্যাপারে তিনি একদম টাইটা ফিশ। অর্থাৎ সেখানে ওনার ছেলের উপরেই নির্ভর করে থাকতে হয়। অর্থাৎ ছেলে কখন বাজার করবে, ছেলে কখন বাজার করার পর সেগুলো রান্না করার জন্য মশলাপাতি কিনে আনবে, তারপর সেগুলো তার বউ রান্না করে তাকে দেবে, তারপর সে খাবে। অর্থাৎ নিজের যোগ্যতা শুধুমাত্র কথায়, এটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, এই বুড়োই বলো, তার ওয়াইফই বলো, আর বেচুই বলো, তিনজনেই কিন্তু ওই সব কথার পরে শেষ করে বাচ্চাটার উপর এসে। অর্থাৎ তারা যে বাচ্চাটার উপর নির্ভরশীল, এটা পরিষ্কার করে তারা বুঝিয়ে দেয়। বাবাও বোঝায়, আমি তোমার বাবা, তুমি আমার বাবা, এটা ওদের কথা। আর দাদা ঠাম্মিরও কথা, আমি তোমার ঠাম্মি, তুমি আমার দাদা। এইবার এই বুড়ো শুধুমাত্র দাদাই আমার ভরসা, দাদাই আমার কাছে সবসময় থাকে, দাদা আমাকে বিরক্ত করে, দাদা আমায় যেরকম ক্ষয়ক্ষতি করে সেরকম ক্ষয়ক্ষতি আর কেউ করে না, তবু আমি তার অত্যাচার সহ্য করি, কারণ সে আমার উত্তরসূরি। অর্থাৎ আজকে ছেলের পর যদি আমি দীর্ঘদিন বেঁচে থাকি, কারণ আমার বয়স তো বেশি না, আরও যদি 20 বছর বেঁচে যাই, তাহলে কিন্তু আমার এই ছেলে কিন্তু সেই আর রোজগারপাতি করতে পারবে না। ততদিনে এই দাদু অর্থাৎ নাতি আমার সেই জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আমার সম্বল সহায় একমাত্র সে হয়ে যাবে। কাজেই আমাকে আবার সেই কারিগরি দেখাতে হবে। অর্থাৎ এই ছেলেও যাতে বেশি দূর পড়াশোনা না করতে পারে, এই যে আমি জমি বাড়ি, ক্ষেতি বাড়ি এসব করছি, তাতে তা ওখানে লাগিয়ে দিতে পারি, এবং পড়াশোনার প্রতি যেন বেশি ইন্টারেস্ট না হয়, জগৎ সংসারের প্রতি বেশি ইন্টারেস্ট না দেখায়, অর্থাৎ বাইরের দিকে পা না বাড়ায়। এই গ্রামেই যেন তার পাটা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ বাইরে না যেতে পারে, এইভাবেই আটকে রাখা হয় ম্যাক্সিমাম ছেলেদের। তারা যাদের বাবা মা আর কি ছেলেদের ভরসায় থাকতে চায়। অর্থাৎ হ্যাঁ, ছেলে মেয়ের ভরসায় থাকবে, এ তো স্বাভাবিক, কিন্তু ছেলে মেয়ের উন্নতি কাম্য হয় না, এটা মানে আমি দেখিনি। যে পড়াশোনাটা কমপ্লিট করালো না, উচ্চশিক্ষা তো দূরের কথা, তার একটা তার যোগ্যতা অনুযায়ী একটা কাজ সেটা না করিয়ে এই ক্যামেরাবন্দি করা একটা যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যদিও এখানে যদি তার সেরকম কোনো কেরামতি থাকতো, সবই তো বিক্রয়ের মাধ্যমে চলছে। অর্থাৎ তোমার মান সম্মান, এছাড়া তার কিছু নয়। যাই হোক, এইবার চলে আসি বুড়োর গল্পের উপর। তা গল্পটা কি? গল্পটা ভাবো, একটা কোনো মেয়ে যে কিনা এই বুড়োর মামার শালী, ঠিক আছে, যে তার বিয়ের পর কোনো এক কারণে, সাংসারিক অশান্তির কারণে নিজে সুইসাইড করতে বাধ্য হয়েছিল, ঠিক আছে। এইবার সেই মারা যাওয়ার পর তার প্রেতাত্মা নাকি তার মামাকে দেখা দিয়ে বলছে যে আমি যা করেছি ভুল করেছি, রাগের বশে করেছি, কাজে আমি যদি বুঝতাম যে আমি জিনিসটা ঠিক করছি না, তাহলে আমি করতাম না। অর্থাৎ এখন আমায় তোমরা আমার পিণ্ডদান করো গিয়ে গয়, তাহলে আমার আত্মার শান্তি পায়। ঠিক আছে, গল্পের জিস্ট এটা। ঠিক আছে, এর মাধ্যমে যে উনি কি বোঝাতে চাইলেন সেটা তোমরা তোমাদের মতো করে মানে করো, আর আমি আমি আমার মতো করে মানে করি। এই কথাটা কি মানে? যে মেয়েটা সুইসাইড করেছিল, সুইসাইড করে মারা গেছিল, ঠিক আছে। এবার সে সুইসাইড করে মারা যাওয়ার পর তার মানে ভৌতিক শরীরটা ভাবছে যে আমি যেটা করেছি ভুল করেছি, এটা অর্থাৎ এটা আমি না করতেও পারতাম, ঠিক আছে। এইবার কেন সে সুইসাইড করেছে তার কারণ হিসেবে বুড়ো কি দেখিয়েছে, না মিথ্যা কলঙ্কের ভার তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই জন্য সে এই পথ অবলম্বন করে। এই যে বলল মিথ্যা অপবাদ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, ভাবো। সঙ্গে সঙ্গে আমার মাথায় স্ট্রাইক করলো টিনার ব্যাপারটা। এই যে টিনার ঘাড়ে একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হলো, সে এই করেছে, বিয়ের আগেই তার বিয়ে ছিল, বা অন্য ছেলের সঙ্গে সে একটা আলাদা রিলেশনে লিপ্ত ছিল, যদিও সে শুধুমাত্র চ্যাট করেছিল। যাই হোক, কিন্তু সে বেরিয়ে যাওয়ার পরেই তার সঙ্গে আছে, তাকে বিয়ে করে সংসার করছে, মানে তার একটা আলাদা জগৎ সে তৈরি করে ফেলেছে, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে পুরোপুরি ঢুকে গেছে, এবং ইল্লিগালি সে বিয়ে করে রীতিমতো শ্বশুরবাড়িতে সংসার করছে। এটাও টিনার কাছে একটা মিথ্যা অপবাদ ছাড়া তো কিছু নয়।
কাজে এই ক্ষেত্রে এদের কি ধারণা ছিল ভাবো, আজকে আমাদের সামনে পুরোপুরি পরিষ্কার। এই গল্পটা থেকেই বোঝা যায় এদের এতটাই গ্রাম্য মোটা মাথা। আগেকার দিনে অবশ্য এটাই হতো যে গ্রামে গঞ্জে যদি এই ধরনের অপবাদ গ্রামের কোনো মেয়ে বউয়ের উপর দেওয়া হতো, অবভিয়াসলি তাদের আর বাঁচার কোনো রাস্তা থাকতো না, তাদের বাঁচার কোনো পথ থাকতো না। কোথায় যাবে, কোথায় গিয়ে সে সম্মানের সঙ্গে বাঁচবে? কাজেই এত কিছু কথা, এত কিছু অপবাদ থেকে বাঁচতে তারা কিন্তু এই ধরনের রাস্তাই অবলম্বন করতো। আর এই গ্রাম্য মোটা মাথার মানুষগুলো এটাই ভেবেছিল আজকে টিনা যখন ওদের সংসারে রইল না, টিনা যখন ওদের ব্লগে মুখ দেখাতে চাইলো না, ওদের রোজগারে সামিল হলো না এবং ওদেরকে ছেড়ে বেরিয়ে গেল, তখন এরা এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলো যে এরা ভাবলো এর ঘাড়ে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হোক। এখন পুরোটা তো এরা করতে পারবে না, তখন এরা কি করলো, ওই কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটার যারা এদের বাড়ি গেছিল তাদেরকে অবলম্বন করে একটা প্ল্যান বা পরিকল্পনা মাফিক টিনাকে ক্রমাগত মিথ্যা অপবাদে ভূষিত করতে শুরু করে দিল। অর্থাৎ এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, প্রত্যেকে জানো টিনা তার জন্য কোর্টে একটা কেসও করেছিল যে এই ধরনের অপবাদ দেওয়ার জন্য তার বাবা মা অসুস্থ হয়ে পড়ছে, বাবা মা প্রায় মরণাপন্ন এবং তার অবস্থাও শোচনীয়, এই নিয়ে টিনা কিন্তু কোর্টে কেসও করেছিল। তাহলে এটাই কিন্তু এদের পরিকল্পনা ছিল যে এমন ভাবে বা এমন অবস্থা ক্রিয়েট করব যে মেয়েটা আর সংসারে মুখ দেখাতে পারবে না, কারণ সেও কোনো গ্রামে বাস করে, সেও তার শ্বশুর বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতেই আশ্রয় নিয়েছে এবং বাপের বাড়িতে তার মা বাবা দাদা বৌদি সহ একটা ভরপুর সংসার। কাজে সেই সংসারে যদি এইরকম ঘটনা চাপিয়ে দেওয়া হয় তার সেই মেয়েটার মাথায়, বা গ্রামের লোকও তাকে সেই পরিমাণ চিৎকার করবে। এবং এরকম পরিকল্পনাও করা হয়েছিল যে ওই টিনার ঠাকুমা থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নোংরা কথা বলা হয়েছিল। এমনকি টিনার ঠাকুমাকে তোমার কিডন্যাপার হিসেবেও চিহ্নিত করা হয়েছিল, ভাবতে পারো। এমনকি বলা হয়েছিল টিনাদের বাড়িতে নাকি মদের আসর বসে। মানে এতটা নোংরা এদের ফ্যামিলি, কারণ এরা কিন্তু কোনো ঘটনারই প্রতিবাদ করেনি। অপরপক্ষে টিনার তরফ থেকে কিন্তু তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোনো কথাই বেরোয়নি, একমাত্র বেচুর কিছু গুণকীর্তন ছাড়া। যখন বেচু টিনারকে অতিরিক্ত বিরক্ত করেছে তখন টিনা বেচুর বিরুদ্ধে দু একটা গুণকীর্তন করেই ফেলেছে, কারণ যেটা ও দেখেছে ওর বিবাহিত লাইফে সেটাই ও বলেছে, ঠিক আছে। এইবার কারণ বেচুও তো কোনো সময় বলতে ছাড়েনি, তাই টিনা কেন একটা সময় তো বলবে, হাজারটা কথা তার বিরুদ্ধে হওয়ায় একটা উত্তর তো সে দিয়েছে। সেটার জন্য অনেক কন্ট্রোভার্সিরও সম্মুখীন হতে হয়েছে ওকে। যাই হোক, পরবর্তীকালে ও কোনো কথাই পাত্তা দেয়নি, ওদের পাত্তাই দেয়নি, এবং এটাই উচিত পদক্ষেপ ছিল। কিন্তু ওরা কি ভেবেছিল যে টিনা তার মুখ দেখাতে পারবে না, মাথা উঠে দাঁড়াতে পারবে না, এবং বেচুর বাবার ওই মামার শালির মতোই ওই সুইসাইডের পথই বেছে নেবে, এবং এরা এক বাক্যে এদের প্রতিহিংসায় সাফল্য পাবে এবং এদের মনে ঠান্ডা হবে, এদের আক্রোশ মিটবে বলতে পারো। তো এটাই এরা ভেবেছিল, এই ধরনের ধারণা নিয়েই চলছিল। কাজে সেটা যখন হলো না তখন এরা কি করবে, আক্ষেপ করবে, দুঃখ করবে, আর ভিউয়ার্সদের কাছে ভিউজ ভিক্ষা চাইবে। তাই করছে প্রত্যেকে তাই করছে। দেখো, বেচুর মাকে বেশ কয়েকদিন দেখলাম না ভিডিওতে, আজকে চলে এলো নাতির জামা কাপড় ধুচ্ছি। কারোর জামা কাপড় ধুই না ধুই, নাতির জামা কাপড় ধুতে হবে, কারণ নাতির জামা কাপড় যদি আমি পরিষ্কার না করি, অর্থাৎ নোংরা জামা কাপড় পরা নাতিকে যদি দেখাই, তোমরা তো ছেড়ে দেবে না, ভিউয়ার্সদের বলছে। তাহলে ভাবো, নাতির যত্ন, নাতির খাওয়া, নাতির জামা কাপড় পরিষ্কার সবই কিন্তু ভিউয়ার্সদের জন্য, ওদের জন্য না, নিজের জন্য না। ভাই, আমরা আমাদের ছেলে মেয়েকে খাওয়াবো, আমরা আমার ছেলে মেয়ের জামা কাপড় পরিষ্কার করবো, সে কি আমাকে যারা দেখছে তাদের দেখানোর জন্য? মাই ফুট, আমি আমার মেয়ের যত্ন করবো, সেটা আমার জন্য আমি করবো, আমার মেয়ের ভালোর জন্য করবো, নাকি অন্যকে দেখানোর জন্য করবো? তাহলে বুঝতে পারছো, এরা পুরোপুরি শো অফ ফ্যামিলি। অর্থাৎ এরা শুধু দেখনদারি করতে চায়। এবার যেটুকু কাচলো ওই হয়তো একদিনই কাচলো, বাদ বাকি টাইম কিন্তু এখন কাচতেও দেখছো না, মেলতেও দেখছো না, দেখা যাবে। কারণ এদের মেশিন থাকতে আজকে ওইরকম ভাবে তোমার বালতিতে কাচতে বসলো কেন? এটাই তো প্লট, এটাই তো কন্টেন্ট। এদের ওয়াশিং মেশিন রয়েছে, এরা কিন্তু নিত্যদিন ওয়াশিং মেশিনে কাচে। সকাল হলে বেচু বলেই দিয়েছে তাদের ওয়াশিং মেশিনে জামা কাপড় ভরে মা মেশিন চালিয়ে দেয়, কোনো দিন মা মেলে, কোনো দিন বেচু মেলে। তাহলে আজকে কেন কলতলায় বসে বেচুর মা জামা কাপড় বালতিতে বসে কাচতে শুরু করলো? ফর কন্টেন্টই তো। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এদের সবকিছু কাজই শেষ হবে ওই ছেলেকে নিয়ে। অর্থাৎ তোমরা ছেলেকে দেখো, ছেলের জন্য আমরা, ছেলেই আমাদের জন্য, অর্থাৎ আমরা এই ছেলেকে কেন্দ্র করেই বেঁচে আছি। বুঝতে পারছো? সব কথার শেষ কথা হচ্ছে ছেলে। অর্থাৎ ছেলে, নাতি যদি না থাকে আমাদের সঙ্গে বা কোনো দিন কোথাও চলে যায়, তো আমরা আমাদের ভরাডুবি অবশ্যম্ভাবী। এটাই জাহির করতে চাইছে। তাই এটা কি সম্ভব? একটা বাচ্চাকে মার থেকে আলাদা করে রেখেছো, যে নিত্যদিন তোমরা পাপ করছো, পাপের ভাগিদার হচ্ছ, আর তোমাদের দেখবে ভগবান? এটা হতে পারে? যাই হোক, বেচুর বাবা তার চাষবাস নিয়েই চলছে, এবং অন্য এক চাষির জমিতে গিয়ে নিজে না করতে পারলেও তার জমির চাষ ফলন এগুলো দেখাচ্ছে, কাঁচা সবজি, কাঁচা টমেটো, কচুরলতি ইত্যাদি নিয়ে অনেক জ্ঞান দিল। যাই হোক, সেটা কথা না। সেই চাষি হলো গিয়ে বেচুর বাবার বন্ধু, তার মানে চাষি কি বলে,
অন্য চাষি ভাইদের জমিতে গিয়েও সে এখন ব্লগ করতে শুরু করে দিয়েছে। নিজের জমিতে তো ভাগ চাষিতে দিয়ে দিয়েছে না, কাজে সেটা তো তার ছেলে দেখাতেই ব্যস্ত। তাকে কি দেখাতে হবে? নতুনত্ব গিয়ে দেখাতে হবে। তার মধ্যে একটা কবিতা অবশ্যই নিজের গ্রামকে নিয়ে, গ্রামের নদীকে নিয়ে, যাই হোক একটা গ্রাম্য জীবন ছড়ার মাধ্যমে বলতে চেষ্টা করলেন। সে তো উনি রোজই করেন, কিছু না কিছু করেন। আজকে শুধু উপরি পাওনা ছিল একটা ভাটের গল্প। যাই হোক সেটা তো শুনলাম এবং সেটার যে ইনার মিনিং কি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার তোমার বেজুর বাবার লাস্ট তোমার সিন, একটা দোলনায় বসে উনি ঘুরে যাচ্ছেন। অ্যাকচুয়ালি উনি হলেন ঘুরন্ত মানে ঝড়ের মতো। মানে শুধু ঘুরেই যান, ঘুরেই যান, ঘুরে যান। কি করবেন উনি নিজেও ঠিক করতে পারেন না। কাজেই ওই দোলনায় ঘোরা দিয়েই ওনার মাথাটাও ঘুরতে থাকে এবং মাথায় প্ল্যানও ঘুরতে থাকে যে এরপরে কি, তারপরে কি। যাই হোক সেটা তো উনি করছেন, করবেন এবং মাঝে, মাঝে ছেলের খাবারে ক্ষুব্ধ হচ্ছেন। যেমন গতকালের আগের দিনের ভিডিওতে দেখলাম স্যালাডে আদার কুচি নেই বলে উনি আক্ষেপ প্রকাশ করলেন। স্যালাডে আদার কুচি কে খাও? আমি তো খাই না। আলু কাবলি আলাদা জিনিস, স্যালাডে আদার কুচি খাই না। যাই হোক পরের দিনই বেচু স্যালাড তো তৈরি করলো, তার মধ্যে ফল দিয়ে দিল। আচ্ছা ভালো, ফলে ফ্রুট স্যালাড তো হয়, কিন্তু তার মধ্যে আলু কে দেয়? আচ্ছা আলু কে দেয় বুঝলাম। তারপরে আবার তার মধ্যে ধনেপাতা। আচ্ছা তারপরে আদার কুচি। মানে এক্সেলেন্ট। বাপ ছেলে মিশ্র একটা কি বলবো প্রক্রিয়া। সবাই সবার মতো বলতে থাকে আর সবাই সবাইকে সন্তুষ্ট করতে থাকে। আর ছেলেটাকে ওই বাধ্য করে ওইসব মানে মিক্সিং পার্ট খাওয়াবার জন্য। আর মা তো মানে নির্ভেজাল মানুষ, মানে নিরুত্তাপ মানুষ, নির্ভেজাল না, নিরুত্তাপ মানুষ। ভেজাল তো উনি অবশ্যই। যা দেবে তাই খাবো এরকম একটা ব্যাপার। মানে যাই দেবো সেটাই খাবো। ছেলে খাচ্ছে মিষ্টি, মার মুখেও এক চামচ দিয়ে দিল। সে আমার সুগার থাক আর না থাক। আরে ভাই সুগার পেশেন্ট নিয়ে বসে আছিস আর আলু তোদের দিতেই হবে, মানে আলু পাতে চাই। তো যাকে ওদের ব্যাপার, ওরা বুঝুক। মা গেলে মা পাবে না, মা গেলে মা পাওয়া যায় না, বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু। যাই হোক বেচু এসব জানে না, বোঝে, জানা নেই। কারণ বাবা মেডিকেল কলেজে ঘুরে ঘুরে ফিরেছে। আর তার জন্য বাবার তো প্রচুর মেডিকেলের গান। আর বেচুর বন্ধুও ডাক্তার, কাজেই বুঝতে পারছো ওদের ফ্যামিলি স্টেটাস। সবাই আর কি ডাক্তারের সঙ্গে ওঠবোস করে। কাজেই মা সেখানে সুস্থ এবং সুস্থ সম্মত থাকবে, এটাই কাম্য। ভিডিওটা এখানেই শেষ করব। এদের কালিকট্টুর তোমরা দেখতে থাকো, শুনতে থাকো এবং আমাদের কমেন্টস বক্সে তোমাদের মতামত বলতে থাকো। ভিডিওটা আর বাড়াচ্ছি না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আসবো, দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।